মায়ের কথার কোনো উত্তর আমি দিতে পারলাম না। মা হয়তো ভেবেছিলেন সবকিছু আগের মতো সহ্যের সীমায় রেখে একটু বুঝিয়ে আবার মানিয়ে নেওয়া যাবে, কিন্তু যে আত্মসম্মানে আঘাত লেগেছে তা এত সহজে শান্ত হওয়ার নয়। দিন কাটতে লাগলো নিজের নিয়মে, মাঝে কেটে গেল পুরো একটা সপ্তাহ। মুখ ফুটে কাউকে না বললেও ভেতরের খা খা শূন্যতা অস্বীকার করার উপায় ছিল না। রাগ, ক্ষোভ আর অভিমানের এক অদ্ভুত মিশেল বুকে চেপে দিনগুলো পার করছিলাম। সকালের চা থেকে শুরু করে রাতের ডাইনিং টেবিলে রুপিতার অনুপস্থিতিটা বড্ড বেশি পেতাম। যতই রাগ থাকুক, 1 মাসের সংসার হলেও রুপিতার নিষ্পাপ হাসি আর চঞ্চলতাগুলো তো আর মিথ্যা ছিল না। রুপিতাকে খুব মিস করছিলাম, ভীষণভাবে। অন্যদিকে রুপিতাও হয়তো নিজের ভুল বুঝতে পেরে বা অভিমানের সাগরে ডুবে আমাকে সমানভাবেই মিস করছে। অবশেষে 8ম দিনের মাথায় বিকেলে অফিসের টেবিলে আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে রুপিতার নাম। একটা মেসেজ এসেছে, তোমার সাথে আমার কিছু কথা আছে। অফিস শেষে এই রেস্টুরেন্টে চলে এসো, আমি অপেক্ষা করব। নিচে রেস্টুরেন্টের ঠিকানা দেওয়া। মেসেজটা পড়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। মন তো বলছিল তখনই ছুটে যাই, কিন্তু পরক্ষণে মায়ের সেই ফোঁটা ফোঁটা চোখের জল আর রুপিতার মায়ের কটু কথাগুলো মনে পড়ে গেল। নিজের ভেতরে জমে থাকা আবেগগুলো খানিকটা শক্ত করে বাঁধলাম। অফিস ছুটি হতেই সোজা চলে গেলাম সেই রেস্টুরেন্টটাতে। ভেতরের মৃদু আলো আর হালকা সঙ্গীতের মাঝে চোখ বোলাতেই কোনার একটা টেবিলে রুপিতাকে দেখতে পেলাম। চেহারায় সেই আগের চঞ্চলতার ছাপ নেই। বিষণ্ণ মনমরা হয়ে একাকী বসে টেবিলের দিকে তাকিয়ে আছে সে। তার মুখটা দেখে বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠল। 1 সপ্তাহে মেয়েটা যেন অনেকটাই রোগা হয়ে গেছে। নিজেকে কিছুটা সামলে নিয়ে গিয়ে তার সামনের চেয়ারটায় বসলাম। আমার আসার শব্দে রুপিতা মাথা তুলল। কিছু সময় নীরবতা ঘিরে রইল আমাদের মাঝে। কেউ কোনো কথা বলছি না, শুধু চোখের ভাষায় জমানো হাজারটা অভিযোগ আদান প্রদান হচ্ছিল। অবশেষে রুপিতায় নীরবতা ভাঙল। সে শান্ত গলায় বলল, তুমি শুধু আমার দোষটাই দেখলে, তোমার মায়ের ব্যবহার দেখলে না? আমি কি সত্যি এতটাই খারাপ? আমি কোনো উত্তর না দিয়ে স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। রুপিতা চোখের কোণে জমে থাকা জলটুকু সামলে নিয়ে বলতে লাগলো, মা সেদিন যেভাবে আমাকে কথাটা বললেন, ওভাবে বলাটা কি তার সত্যি উচিত হয়েছিল? আমাকে যদি খাওয়ার পরে ঘরে ডেকে নিয়ে আদর করে বলতেন, ও মা, তোমার স্বামীর জন্য তো আর আমি সারা জীবন রান্না করতে পারবো না, এবার থেকে তুমি একটু একটু করে দায়িত্বটা নাও, রান্নাটা শিখে নাও। আমি কি তখন তাকে না করতে পারতাম? আমি কি এতটাই অভদ্র? তিনি তা না বলে সরাসরি বললেন, এটা তোমার বাবার বাড়ি না যে রান্না না করেই খাবার পাবে। এতগুলো কথা শোনানোর কি খুব বেশি প্রয়োজন ছিল? আমারও তো একটা আত্মসম্মান আছে। শুনেই মাথাটা গরম হয়ে গিয়েছিল। তুমি তো ভালো করেই জানো আমি কেমন, আর আমার বাবা মায়ের কাছে আমি কিভাবে বড় হয়েছি। কথাগুলো বলতে বলতে রুপিতার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়লো। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। কিছুক্ষণ চুপ থেকে রুপিতার দিকে তাকিয়ে বললাম, রুপিতা, মা হয়তো গুছিয়ে বলতে পারেননি, কিন্তু মা তো দিন শেষে তোমার ভালোর জন্যই কথাগুলো বলেছিলেন। তুমি নতুন এসেছো, সংসারের দায়িত্বগুলো যেন আস্তে আস্তে বোঝো, সেই চিন্তাই মায়ের ছিল। রুপিতার সাথে সাথে বিষাদের সুরেই বলে উঠল, সব ভালো সব সময় ভালো হয় না, এটা মনে রেখো। আর মায়ের বা এত তাড়াই কিসের ছিল? বিয়ের আগে তো আমার মা তোমার মাকে পরিষ্কার করে বলেছিলেন, আমার মেয়েকে আমি কোনোদিন রান্নাঘরে পাঠাইনি, ও কোনো কাজই পারে না। তখন তোমার মা হেসে হেসে কি উত্তর দিয়েছিলেন মনে আছে? তিনি নিজে মুখে বলেছিলেন, বেআইন, আমি তো ছেলে বিয়ে করিয়ে ঘরে মেয়ে বানিয়ে নিয়ে যাচ্ছি, কোনো কাজের মেয়ে তো নিচ্ছি না। কাজ না পারলে সমস্যা কি, আমি শিখিয়ে নেব। তবে 1 মাস না যেতে এইভাবে খোঁচা মেরে কেন বলতে হলো? রুপিতার কথাগুলো শোনার পর আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। ঘটনার এই দিকটা আমার জানা ছিল না। মায়ের সেই হাসি মুখের কথা আর আজকের বাস্তবতার মাঝে রুপিতা যেন এক বিষম দোলাচালে আটকে গেছে। একদিকে জন্মদাত্রী মায়ের সম্মান আর অপমান, অন্যদিকে নিজের স্ত্রীর অভিমান আর না বলা কষ্ট। দুটোর মাঝখানে দাঁড়িয়ে আমি কি উত্তর দেব খুঁজেই পাচ্ছিলাম না। রেস্টুরেন্টের আবছা আলোয় রুপিতা শুধু আমার উত্তরের অপেক্ষায় আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মায়ের সেই বিয়ের আগের আশ্বাস আর আজকের এই বাস্তবতার বৈপরীত্য আমাকে কিছুক্ষণের জন্য নিঃশব্দ করে দিল। আমি একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে হাত দুটি টেবিলের উপর রাখলাম। রুপিতার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, রুপিতা, আমি মানছি মায়ের বিয়ের আগের সেই আশ্বাস আর পরের ব্যবহারের মধ্যে একটা অমিল তৈরি হয়েছে। হয়তো মা ধৈর্য হারিয়ে ফেলেছিলেন, কিন্তু রুপিতা, মায়ের এই ভুলটার উপর ভিত্তি করে তুমি যা করলে সেটা কি খুব সঠিক ছিল? রুপিতা চোখ মুছে একটু চমকে আমার দিকে তাকালো। আমি বলতে লাগলাম, অভিমান হওয়া খুব স্বাভাবিক। মা তোমাকে একটু নরমভাবে বুঝিয়ে বললে হয়তো চিত্রটা অন্যরকম হতো, কিন্তু তুমি রাগ করে বাপের বাড়ি গিয়ে নিজের ভুলটা ঢাকতে যে বানিয়ে বানিয়ে কথাগুলো বললে, যে মা তোমাকে দাসীর মতো খাটান, খাওয়ার খোঁটা দেন, এটার পরিণতি কি হলো দেখেছো? তোমার মা সত্যিটা না জেনে না শুনে ফোন করে আমার মাকে জঘন্য ভাষায় অপমান করলেন। একটা ভুলের সমাধান কি আরেকটা মিথ্যা আর অন্যায় দিয়ে হয়? রুপিতা মাথা নিচু করে ফেললো। তার আঙুলগুলো শাড়ির আঁচল পেঁচাতে লাগলো। সে হয়তো বুঝতে পারছিল নিজের অহংকার আর রাগের বশে সে কত বড় অঘটন ঘটিয়ে ফেলেছে। তুমি বলতে পারতে যে
মা একটু কড়া কথা বলেছেন, আমি যোগ করলাম। কিন্তু দাসীর মতো খাটান কথাটা তোমার মায়ের ক্ষোভকে আগুনে ঘি ঢেলে দিয়েছে। সংসারটা তো তোমার আর আমার, রূপিতা। শ্বশুরবাড়িতে সামান্য একটা কথায় অভিমান করে ট্রলি গুছিয়ে চলে যাওয়া আর মা বাবাকে মাঝখানে টেনে এনে দুই পরিবারের মধ্যে দেয়াল তুলে দেওয়া কি কোনো পরিপক্ক মানুষের কাজ? রূপিতার চোখে এবার অনুশোচনার জল স্পষ্ট হয়ে উঠল। সে নিচু গলায় বলল, আমি তখন এত কিছু ভাবিনি। শাশুড়ি মায়ের মুখে অমন কথা শুনে মাথা ঠিক রাখতে পারিনি, তাই মাকে একটু বাড়িয়ে বলে ফেলেছিলাম। আর সেই একটু বাড়িয়ে বলার খেসারত দিতে হলো আমার মায়ের আত্মসম্মানকে। আমি গম্ভীর গলায় বললাম, মা যদি তোমাকে মেয়ে ভেবে নিয়ে থাকেন, তবে ছোটখাটো ভুল ত্রুটিতে বকা দেওয়ার অধিকারও কি তার ছিল না? মা যদি নিজের গর্ভের মেয়েকে বকা দিতেন, সেই মেয়ে কি বাড়ি ছেড়ে চলে যেত? রূপিতা নিঃশব্দে কাঁদতে লাগলো। আমি আর কথা বাড়ালাম না। পকেট থেকে বিলের টাকা টেবিলে রেখে দাঁড়িয়ে পড়লাম। রূপিতা চমকে উঠে বলল, তুমি চলে যাচ্ছ? আমি তার দিকে তাকিয়ে অনুতপ্ত গলায় বললাম, তোমাকে এই বাড়িতে আমি সম্মান নিয়ে ফিরিয়ে নিতে চাই রূপিতা, কিন্তু তার আগে ভুলগুলো শোধরাতে হবে। আমাদের এই জটিলতা কাটানোর দায়িত্ব শুধু আমাদের দুজনের না, যারা না জেনে অপমান করেছেন তাদেরও সত্যটা বুঝতে হবে। পরদিন বিকেলে আমি সোজা রূপিতাদের বাসায় গেলাম। আমাকে হুট করে তাদের ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকতে দেখে রূপিতার মা গম্ভীর মুখে এগিয়ে এলেন। তার চেহারায় এখনো সেই আগের উদ্ধত ভাব। তুমি এখানে কেন এসেছো? রূপিতার মা চড়া সুরে বললেন। আমার মেয়েকে কি আবার অপমান করতে নিয়ে যেতে চাও? আমি খুব সংযত ভঙ্গিতে বললাম, মা, আমি ঝগড়া করতে আসিনি, শুধু কিছু সত্য কথা বলতে এসেছি। আপনি যেদিন আমার মাকে ফোনে অপমান করেছিলেন, সেদিন ফোনটা লাউড স্পিকারে ছিল। আমি নিজের কানে অপমানের কথাগুলো শুনেছি। রূপিতার মা একটু ইতস্তত করে বললেন, আমি তো আমার মেয়ের কষ্টের কথা শুনেই। আপনার মেয়ে আপনাকে মিথ্যা বলেছিল। আমি রূপিতার দিকে তাকিয়ে কথাটা বললাম। রূপিতা তখন ঘরের কোণে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি স্পষ্ট ভাষায় বলতে লাগলাম, রূপিতাকে দিয়ে 1 মাসের মধ্যে আমার মা একদিনও কোনো কাজ করাননি। ভোর থেকে উঠে মা একা রান্না করতেন, আর রূপিতা সকাল 8টায় ঘুম থেকে উঠত। মা সেদিন শুধু এটুকুই বলেছিলেন যে স্বামীকে রান্না করে খাওয়ানো তোমার দায়িত্ব। অথচ রূপিতা আপনাকে গিয়ে বলল আমরা নাকি দাসীর মতো খাটাই। না জেনে সত্যটা না পরখ করে আপনি আমার মাকে যে ভাষায় অপমান করেছেন, সেটা কোনো শিক্ষিত বা সদ্বংশের পরিচয় নয়। কথাগুলো শুনে রূপিতার মা যেন আকাশ থেকে পড়লেন। তিনি অবিশ্বাস ভরা চোখে রূপিতার দিকে তাকালেন। রূপিতা, এসব কি শুনছি? তুই আমাকে এইসব কথা বানিয়ে বলেছিলি? রূপিতা আর সহ্য করতে পারলো না, ফুঁপিয়ে কেঁদে উঠল। আম্মু, আমাকে ক্ষমা করো, আমি রাগের মাথায় বানিয়ে বলেছিলাম। শাশুড়ি আম্মা আমাকে সত্যি কোনো কাজ করাতেন না, কিন্তু উনি খাওয়ার খোঁটা দেওয়াতে আমার রাগ হয়ে গিয়েছিল, তাই আমি। ড্রয়িং রুমে মুহূর্তের মধ্যে এক ভারী নীরবতা নেমে এলো। রূপিতার মায়ের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। নিজের মেয়ের মিথ্যাচারে তিনি কতটা লজ্জিত বোধ করেছিলেন তা তার মুখের অভিব্যক্তিতে স্পষ্ট হচ্ছিল। আমি রূপিতার মায়ের দিকে তাকিয়ে ধীর স্থির কণ্ঠে বললাম, সংসারে ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে দুই পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়াটা কোনো সমাধান নয়। রূপিতা নিজের ভুল বুঝতে পেরেছে, তবে এই সংসার আবার জোড়া লাগবে কিনা তা নির্ভর করছে আপনারা নিজেদের ভুল কতটা শুধরাতে চান তার উপর। কথা শেষ করে আমি এক মুহূর্ত না দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়ালাম। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এতক্ষণ একটা সংগৃহীত গল্পের দ্বিতীয় অংশ পড়ে শোনাচ্ছিলাম। খুব শীঘ্রই গল্পের শেষ পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করব। আল্লাহ হাফিজ।